আপনি ক্যান্সারের সাথে ফাইট করছেন। আপনার ক্ষেত্রে ক্যান্সার আশীর্বাদ না অভিশাপ? 2020 ফুল কোভিড চলছে। আমার এক কাকা কোভিডে মারা যায়। আমি অসুস্থ, এরা কাঁদছে কেন? তার মানে কি আমার সময় হয়ে এসছে? আবার এসে জ্বালাতন করছিস? আমি তো বেশ ভালোই আছি, তোরা আসছিস, আমি অসুস্থ হচ্ছি। একটা অদ্ভুত ব্যাপার। বার্নিং ঘাটে ডেড বডি যখন রাখা হলো, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু একটা ফিলিং আমার হলো যে আমার কাঁধে কেউ বসে আছে। ওটির আগের দিন আমার কানে আসছে, ডাক্তাররা বলছেন এই পেশেন্টকে কেন নিয়ে এসছেন। আমি ঘরে আছি, বাইরে আলোচনা হচ্ছে অন্য লোকের সাথে, এই পেশেন্ট তো এক্সপায়ার করে গেল। এবং উনি প্রথম যখন আমাকে খাম দিলেন 95-এ, মাইন্ড ইট, আমার জন্মও হয়নি তো। হ্যাঁ, 1000 টাকার একটা খাম, 3000 টাকা, 4 দিন 5 দিন পর 5000 টাকা, এবং নিয়ে আসছি বাড়িতে। কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে যেতে হবে। সবাই ছোট বিড়ি খাচ্ছে, আমি তখন 555 ব্র্যান্ডের সিগারেট খাচ্ছি। উচ্ছন্নে যাওয়ার যা যা পদ্ধতি আছে, খালি মদ খাওয়াটা ধরিনি। ফেম পেয়েছি, আবার এখান থেকে শব্দ ব্রহ্ম এটাও পেয়েছি। সেটা পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে। উনি আমাকে ফলো করছিলেন, মানে আমার ঔদ্ধত্য, আমার বাতের আওয়াজি, কথাবার্তা, আমার স্পর্ধা থেকে আমি এখন নিজে স্তম্ভিত হয়ে যাই, লজ্জিত হই, ক্ষমা চাই। দেশলাইটা দিন তো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে দেশলাই নিচ্ছি, পাশে স্টুডিও মানে মেকআপ রুম থেকে। এই সৌমিত্র, আমি এরকম ব্যাপার, সৌমিত্র আছে। আমি ঠিক এই ভাষায় বলেছিলেন, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি এরকম ছেলে নও, তুমি বকে যাচ্ছ। আমি উল্টে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি কী করে গেলেন? আপনার ফ্যামিলি স্পর্ধা চিন্তা করো। এটা বললাম, আমি জিজ্ঞেস করি, চল ভাই সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি মাঠে যাচ্ছি, আমাকে ধরছে। আমার স্পর্ধা কোথায় গেছে? আমার আমিত্ব কোথায় গেছে? আমি জানি আমি চলে যাব, সেটা নিয়ে হাহু করে কেঁদে কী হবে? উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি, এই বইটা পড়ে একজন আপনাকে ফোন করেন রাত 1:30 নাগাদ। ওনার যখন ফোনটা আমার কাছে এলো, আমার তার আগের দিন প্রচণ্ড পেন চলছে, প্রচণ্ড। সেবার হাতে তুলে দেখলাম একটা বিদেশি নাম্বার, কোড নাম্বার। ফোনটা বললাম, আমার এই ক্যান্সার তো হেড অ্যান্ড নেকে, মানে জিভ গলায় ক্যান্সার, এবং এই ক্যান্সারটা হয়েছে কিন্তু মাছের কাঁটা ফুটে। ওই দিক থেকে ওনার নামটা যখন বললেন, আমি না, উনি কিন্তু রিপিটেড আবার নাম বললেন, একজন নোবেল লরিয়েট, নোবেল বিজয়ী। বডি রাখলেও আমিও সেই বডি কাঁধে নিয়েছি। রাখার পরই আমার মনে হয়েছে যে কি আমার ঠিক এখান দিয়ে ঝুলছে মাথার উপর। যত বডি এগুচ্ছে আমার এখানে চাপ বাড়ছে। কৌস্তবের আড্ডার যে পডকাস্টটা এখন আপনারা শুনতে চলেছেন বা দেখতে চলেছেন, পডকাস্ট বলবো না, আড্ডা বা গল্পই আমি বলছি। আজকে আমাদের সাথে এমন একটা মানুষ ছিলেন যার সামনে বসে আমি নিজে এনার্জাইজ ফিল করছিলাম। কেন জানেন? মানুষটি 4th স্টেজ ক্যান্সারে রয়েছেন, অ্যাডভান্স স্টেজে। সেখানে দাঁড়িয়ে থেকে তিনি এটা কনফিউজ একটা দিক থেকে যে ক্যান্সার তার জন্য আশীর্বাদ না অভিশাপ, কারণ তার জীবনের কাহিনীটাই সেরকম। আজকে এরকমই একটা কাহিনী আমি তুলে ধরছি কৌস্তবের আড্ডায়। আপনারা পুরো পডকাস্টটা শেষ অবধি শুনুন। আমি আজকে একটা কথাই বলবো, আপনার চেনা পরিচিতির মধ্যে যদি কোনো মানুষ এরকম দুরারোগ্য কোনো ব্যাধির মাধ্যমে যদি আক্রান্ত হন, তাহলে অবশ্যই তাকে এই পডকাস্টটা শেয়ার করুন। আমি বিশেষ কোনো কথায় যাব না। যদি কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, এবং আপনারা কারা কারা এই পডকাস্টটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার অনবদ্য একটা আড্ডা, যেটা আপনার জীবন পাল্টে দেবে। নমস্কার দাদা। নমস্কার। ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছেন আপনি? বিন্দাস আছেন? একদম বিন্দাস। আচ্ছা, থাকতে হবে, আরও ভালো থাকতে হবে ডেফিনেটলি। কারণ আপনি যা যা করছেন সেটা সত্যি কথা বলতে আমাদের মতো মানুষের কাছে একটা ইন্সপায়ারিং জার্নি। কারণ মানে আমি জেনেছি আপনি ক্যান্সারের সাথে ফাইট করছেন, এবং সেই অ্যাসপেক্টে যখন আপনার ডায়াগনোসিস হয়েছে তারপর থেকে লাইফে আপনি এমন জিনিসগুলো করেছেন, আমি জানি না এটা বলাটা কতটা ঠিক হচ্ছে। আপনার ক্ষেত্রে ক্যান্সার আশীর্বাদ না অভিশাপ? অবভিয়াসলি আশীর্বাদ আমার কাছে ক্যান্সার। তবে এই আশীর্বাদে আসার আগে, আশীর্বাদ করার আগে ক্যান্সার কিন্তু আমাকে নক করেছে। আচ্ছা, কীরকমভাবে বলি আমার জার্নিটা।
2020 ফুল কোভিড চলছে। আমার এক কাকা কোভিডে মারা যান। এইটা খুব নর্মাল একটা ঘটনা। তারপরে যা হয়, বার্নিং ঘাটে আমি গেছি। একটা অদ্ভুত ব্যাপার, বার্নিং ঘাটে ডেড বডি যখন রাখা হলো, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু একটা ফিলিং আমার হলো যে আমার কাঁধে কেউ বসে আছে। আচ্ছা আচ্ছা। এবং যত সময় যাচ্ছে, যত ডেড বডি এগুচ্ছে মানে আমাদের এই চুল্লির দিকে, আমার উপর কিন্তু প্রেশারটা আরও বাড়ছে। এবং যখন বার্নিং শুরু হলো, অটোমেটিক দেখলাম প্রেশারটা কমল। এটা আমি বহুজনকে জিজ্ঞেস করেছি, ভূতের কথা ইত্যাদির কথা আমাকে বলে গেছে। তারপর থেকেই আমার এই ক্যান্সারের যে ব্যাপারটা তার আগে হয়ে গেছে, কিন্তু আইডেন্টিফাই হয়নি। তারপরেই এটা কিন্তু আইডেন্টিফাই হলো যে আই এম গোয়িং টু দ্যাট স্টেজ। এটা আমার কাছে একটা মিরাকেল ঘটনা বলতে পারো, বা একটা ইন্ডিকেশান বলতে পারো। কাঁধের ওপর বসে আছে, আমি বুঝতে পারছি কেউ কাঁধে বসে আছে। এবং ওই ডিউরেশনটা, ওই শ্মশানে গিয়ে বডি রাখা, তারপর বডি এগুচ্ছে, ওয়েট বাড়ছে, বডি এগুচ্ছে, ওয়েট বাড়ছে, বডি বার্নিং হওয়া শুরু হলো, ওয়েট কমছে। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে ডোম ছিল, আর কতক্ষণ হয়ে এসছে তো? বলে আপনি বুঝলেন কী করে? না, গেছে তো, টাইম থেকে বলছি। আমার বন্ধুবান্ধব যারা গেছিলো বা আত্মীয় স্বজন, তাদের যখন বলছি, ওসব কিছু হয়নি, তোকে একটা ওই ভূত জাতীয় কিছু ব্যাপার হয়েছে। কিন্তু আমি ভূত কি বুঝতে পারলাম না। কিন্তু যেটা বুঝতে পারলাম তার 7 দিন পর আইডেন্টিফাই হলো, আই এম সাফারিং ফর দ্য ম্যালিগনেন্সি। মানে আপনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, আইডেন্টিফাই হলো। আচ্ছা আচ্ছা। আর মানে আমি যদি খুব ভুল না করি, এটা আপনার কাকার ব্যাপারটা বললেন আপনি? আমার কাকার ব্যাপারটা বলো। আর কাকারও লাং ক্যান্সার হয়ে মারা গেছিল। আচ্ছা আচ্ছা। কাকার চেন স্মোকার ছিল, লাংস ক্যান্সার হয়েছিল, সঙ্গে কোভিড একসাথে দুটো করে মারা গেছে। আমি যতদূর আপনার ব্যাপারে জেনেছি বা আপনি বলেছেন, আপনি WBCS এর অল ইন্ডিয়া থেকে কাজ করেন। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, পরে কখনো এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। বাট তা সত্ত্বেও যেটা মেন ব্যাপার, যেটা খুব বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার 64টা বই রয়েছে নিজের লেখা। ইভেন বই তো নিজেই লেখে। একদম একদম। কিন্তু সেই বইগুলো লেখার একটা বিশেষত্ব যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আপনি বলেছেন ক্যান্সারের যে পেনটা যেটা আপনি সাফার করেন, যখন যত বেশি পেন আপনি পাচ্ছেন, সেই সময় আপনার লেখাটা আরও বেশি ভালোভাবে বেরিয়ে আসে। এর আগের জায়গায় তোমাকে যেতে হবে। আচ্ছা। আমার ক্যান্সার হলো, ওই আইডেন্টিফাই হলো 2020 শেষের দিক। সেকেন্ড স্টেজ বোধহয় লকডাউন চলছে। 2021 আমার ওটি হচ্ছে। তারপর ওটি এই অবধি ঠিকঠাক আছে। রেডিয়েশান 33টা রেডিয়েশান। 33টা পুড়ে গেছিলো পুরো, আমার এই অবয়ব পুরো কালো হয়ে গেছিলো। 5খানা কেমো, চুলফুল। এখন আমার দাড়ি এখনো পুরোপুরি হয়নি, এবং দাড়ি রাখাটা স্টাইল নয়, আমার কাটার জন্য দাড়িটা রাখা। এটা একটা স্টাইল বানিয়ে নিয়েছি। তারপর যে ঘটনা হলো, আমি বাড়ি ফিরছি। এই যে ক্যান্সারে মানুষ মারা যায়, আমি সেই জায়গা থেকে আমি যে বাউন্স ব্যাক করতে পেরেছি, জীবন একটা, সেই জীবনটাকে কিন্তু এইভাবে হেলায় হারিয়ে ফেলা চলবে না, এটা আমার অনুভূতি। যেদিন বাড়ি গেছি তার পরদিন থেকেই আমার তৎকালীন বা আমার হিতাকাঙ্ক্ষী যারা, তারা শেষ দর্শনে আমার কাছে আসছে, ভাবছে যে এটা শেষ দেখা। হ্যাঁ, শেষ দেখা। এবং ফলমূল এই অবধি ঠিক আছে। তারপরেরটায় আমি খুব ভীত, কান্না, আমাকে জড়িয়ে ধরে কান্না।
আমার লেখাটা কিভাবে আমি আবার লেখার মধ্যে ঢুকলাম, লেখালেখি আমি ছোটোবেলা থেকেই করছি কিন্তু। আচ্ছা। আমি ছাত্র যুব উৎসবে লিখেছি, সেখান থেকে আমি রাজ্য স্তরে পুরস্কার পেয়েছি, আমি ন্যাশনাল স্তরে পুরস্কার পেয়েছি, এগুলো হ্যাবিট কিন্তু আছে। আমার লেখা মানে এখন উঠে গেছে। যুগান্তর বলে একটা পত্রিকা ছিল, যুগান্তর পত্রিকায় ছোটদের পাত্তারি বলে একটা বিভাগ ছিল, সেখানে আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল, তখন আমার 8 বছর কি 9 বছর বয়স। আচ্ছা। আবার যে লেখায় ফিরে আসে, এটার জন্য ক্যান্সারটা আমাকে প্রত্যক্ষভাবে আমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে এলো। ওই যে বললাম যে আমি যখনই বাড়ি ফিরেছি, বাড়ি ফেরার পর দলে দলে লোক আসছে, আমাকে কান্নাকাটি করছে, আমি এটা 7 দিন দেখার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা। আরে আমি অসুস্থ, এরা কাঁদছে কেন? তার মানে কি আমার সময় হয়ে এসছে? না, এ জায়গায় নিজেকে কিন্তু হেরে গেলে হবে না, এটা আমার নিজের মধ্যে ফিলিংটা হচ্ছে। তার আগে আমি কিন্তু এরকম একটা স্টেজ অতিক্রম করে এসেছি, যেটা হচ্ছে হসপিটালে। আচ্ছা। ওটির আগের দিন আমার কানে আসছে, ডাক্তাররা বলছেন এই পেশেন্টকে কেন নিয়ে এসছেন। আমি ঘরে আছি, বাইরে আলোচনা হচ্ছে অন্য লোকের সাথে, এই পেশেন্ট তো এক্সপায়ার করে যাবে। সেই রাত্রেই কিন্তু আমি সারা রাত্রি জেগে নিজের সাথে সংগ্রাম, না আমি এক্সপায়ার করব না, কারণ আমার এই জীবনটাকে আমাকে রাখতে হবে। আমি এটা বুঝেছি, যদি তোমার ইচ্ছা থাকে, আমি তার প্রমাণ। ইচ্ছা শক্তি দিয়ে আমি মৃত্যুর দুয়ারকে টাটা করে চলে এসেছি। মানে আপনাকে যখন আমি প্রথমবার দেখলাম সম্মুখে, আমি তো ভাবতেও পারেননি যে আপনার এরকম কিছু একটা রয়েছে। মানে আমি সেই জায়গাতে আসি না, পুরোপুরি হেলদি মনে হচ্ছে আপনাকে। আপনার যে চুল, হয়তো অনেক ইয়ংস্টারের এরকম চুল হয়তো নেই, বুঝতেই পারছেন এখনকার দিনের যা পরিবেশ। ইভেন আপনি যেটা বলছিলেন যে ওস্তাদ রশিদ খানও আপনার সাথে কেমো নিতে। রশিদ খান ছিল, শিলা মজুমদার ছিল, অভিনেত্রী শিলা মজুমদার। এবং শিলাদি বইমেলার আগে আমাকে ফোন করেছিলেন যে ভাই আমার তো শরীরটা ভালো নয়, যখন তোর বইমেলা যাবি। ইনফ্যাক্ট আমি বলেও ছিলাম শিলাদিকে যে আমার একটা বই, অনেকগুলো বই বেরিয়েছে, তার মধ্যে একটি বই যখন প্রকাশ হবে তুমি গেস্ট হিসেবে থাকো। আচ্ছা আচ্ছা। তার আগেই তো চলে গেছেন। কিন্তু শিলাদির যেটা দেখেছিলাম যে আমি চলে যাব, আমার সময় হয়ে এসছে, আর আমার যেটা ফিলিংস হয়েছে আমি চলে যাব না, আমার ইচ্ছা। এবং আমি পৃথিবীতে যখন জন্মেছি, তোমার আমার আরও যারা আছে, একটা জিনিস কিন্তু কনফার্ম, কবে যাব। একদম। আমি আগে থেকে ভয় পাবো কেন? ক্যান্সার হয়েছে, আমি এইভাবে নিজেকে গ্রোমিং করেছি যে একটা মেশিন আবিষ্কার হয়েছে, আমি মেশিনে বুঝেছি কতদিন বাঁচবো। তাতে আমি বুঝে গেছি আমার সময়টা এই, আমাকে এই সময়ে এই কাজগুলো আমার করার কথা, আর একটু গতি বাড়াতে হবে। এবং তাতে অনুঘটক হিসেবে কাজ করেছে ওই যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যারা ক্রোকোডাইল টিয়ার, মায়া কান্না আমার সঙ্গে কাঁদত, আমাকে দেখে কাঁদতো। শুধুমাত্র আমার বোন এখানে সাপোর্ট করেছে, আর কেউ নয়, করার কথাও নয়। যেহেতু একই মায়ের সন্তান, দুজনে যিনি কিন্তু একই রকম, একদম বাঁচতে হবে। কি হয়েছে? কিছুই হয়নি। তখন আমি পৈতৃক সূত্রে একটা জিনিস পেয়েছি, আমার বাবার প্রায় 8-10 হাজার বইয়ের একটা লাইব্রেরি। আচ্ছা। আমি ঠিক করলাম, সাইকোলজিক্যালভাবে ঠিক করলাম যে এটাকে আমাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? বাড়ির লোককে বললাম যে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে আসো। আমার লাইব্রেরি 3 তলায়, আমি 1 তলায়। আচ্ছা। আমার ওঠার ক্ষমতা নেই। তো ওরা বলে কী বই? আমি যা পাও সামনে নিয়ে আসো। তখন মহাভারত সম্পর্কে, রামায়ণ সম্পর্কে কিছু বই নিয়ে এলো। আমি কিন্তু পড়ার জন্য আনিনি, আমি খাতা দাও, আচ্ছা, পেন দাও। এবং আমি যখনই লোক আসা শুরু করছে, বুঝতে পারছি কলিং বেল বাজবে, কি বিষয় আমি জানি না, একটা খাতা খুলে, একটা বই খুলে, বই দেখেই আমি লিখছি, বা নিজের মনে মনে অনেক সময় গালিও লিখেছি বসে বসে, তুই শালা এলি কেন, আবার এসে জ্বালাতন করছিস, আমি তো বেশ ভালোই আছি, তোরা আসছিস, আমি অসুস্থ হচ্ছি। এই হলো আমার ক্যান্সার পরবর্তী ক্ষেত্রে লেখার শুরু। তার আগে আমার 2-3টে বই বেরিয়েছে, সেটা 10 বছরে 3টে বই লেখা। আর এই 2-3 বছরে বাকি 61টা বই 2-3 বছরে। 2-3 বছরে আপনি 61টা বই লিখেছেন। ইভেন আমার কাছে ব্লেসিং এটা। হ্যাঁ,
ব্লেসিং না হলে এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। ইভেন আপনি বললেন যে আপনি 3 দিনে প্রায় 3 দিন না 5 দিন, 5 দিনে 300 পাতার একটা 300 পাতার বই, মহাকাব্যিক মানস কন্যা বলে একটা বই, আচ্ছা গতবার বইমেলায় বেরিয়েছে। প্রকাশক আমাকে বলছে তোমাকে 6 দিন সময় দিতে পারি, তুমি একটা বই দিতে পারবে? কী বই তুমি ঠিক করো। তখন আমি ওটা লিখছি, এবং যখন আমাকে এটা বলছে তখন আমার যে শরীরে যে অতিথি এসছে তারা বেশ টাকডুম করছে আমার শরীরে, বেশ সুন্দর নাচানাচি করছে, আমিও তাদের সাথে নাচছি। তোরা কতটা নাচবি নাচ, আমিও নাচবো। এবং আমার এই জায়গাটা যে আমি ব্লেসিং বলবো না কেন বলো, যে যখন আমার পেন চলছে, অন্য সময় কিন্তু আমি 1 লাইন বা 2 লাইন লিখতে আমার 10 মিনিট সময় লাগে। এই সময় কিন্তু আমি হুহু করে লিখে যেতে পারি, কীভাবে লিখতে পারি আমি বলতে পারি না। মানে আমার মৃত্যু যন্ত্রণা আমার কাছে ব্লেসিং, আমার পেনের কাছে ফ্লো আসে, এবং আমার মনে এটা হয় না জীবনটাকে এনজয় করে যেতে হবে। ওই ক্যান্সার মরে যাব, এটা তো মরবে, পৃথিবীতে এসছো মরবে, এটা অতি স্বাভাবিক ঘটনা। তো সেটাকে নিয়ে হাউতাস করে আমার লাভ কী হবে? সময় খারাপ, সেই সময়কে নিজের মতো করে ব্যবহার করতে হবে, এটা আমার ফিলোসফি। আমি ওভারকাম করতে পেরেছি বন্ধুদের, আত্মীয় স্বজনদের, হবে না ভাই তোমার সাথে আমি পাল্লা দেবো না, তুমি কার্য আমি কান্না থামাবো। এবং এটা করে যেটা হলো, ওরা আসতো আমাকে জড়িয়ে, যে কান্না, আমাকে শেষ দেখতে আসার জন্যে যে মিঠাই বা ফলমূল বন্ধ হলো। আচ্ছা আচ্ছা। আমি আমার পরিবারের যারা সদস্য ছিল তাদের বললাম যে ও তো খুব ব্যস্ত, দেখো না আমরাও বলছি শুনছে না, দিনরাত্রি কিছু করে যাচ্ছে, কী করছে দেখাচ্ছেও না, কিন্তু খুব ব্যস্ত, সারা রাত্রি পড়ছে, সারাদিন লিখছে। এটা দেখলাম আমার কাছে ক্যাটালিস্টের কাজ করলো। এই খেলতে গিয়ে আমার কিন্তু বই হলো প্রথম বই, মহাকাব্যের অন্তরালে জন্ম রহস্য। মহাকাব্যের অন্তরালে জন্ম রহস্য, এবং কলকাতার একটা প্রথম শ্রেণীর প্রকাশক এটা প্রথমবার করলো। আচ্ছা আচ্ছা। সেটাও একটু মিস্টিরিয়াস টাইপের কিছু গল্প আমার মনে হয়েছে, সেই সময় বসে নিজেকে দিয়ে মনে হয়েছে যে এগুলো কী করে এলো মহাকাব্য, আমরা যে মহাকাব্যকে করি। কীভাবে এলো দাদা? আমার প্রথম মনে হলো যে মহাকাব্যের এত আশীর্বাদে এত মানুষের জন্ম, কর্ণ, সূর্যের আশীর্বাদে জন্ম। তোমাকে আমি বলেছি এটা কি পসিবল? সূর্য কত ডিগ্রি সেন্টিগ্রেড, মহাকাব্য পৃথিবীতে লেখা হচ্ছে। আমরা এই গ্রীষ্মকালে কদিন, এই যে এখন যে গ্রীষ্মকাল চলছে আমাদের কি অবস্থা, এই 45 ডিগ্রিতেই। সূর্য যদি পৃথিবীতে আসে, শুধু পৃথিবীতে এসে না, তাকে বধ দিতে গেলে কাছাকাছি আসতে হবে, কুন্তি তো ছাই হয়ে যাবে একদম। তাহলে তার মধ্যে বরেতে সন্তানের জন্ম হয়ে গেল, বিজ্ঞান ফেল। একটা স্বাভাবিকভাবে জন্ম হতে গেলে শুক্রাণু ডিম্বাণু একটা প্রসেসে মিলিত হতে হবে, তারপর সেটা বড় হতে হবে, তারপর জন্ম হবে। একদম। এই জায়গা থেকে আমার মনে হলো এর পেছনে গল্প আছে। কী গল্প? আমাকে যারা শাস্ত্রজ্ঞ আছেন অনেকে হয়তো ব্যাকা চোখে দেখবেন, আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়েই বলছি যে ব্যাকা চোখে দেখার কথা নয়, এটা যদি বিজ্ঞান ভাবা যায় তাহলে এটা সেই সময়কার কোনো ঋষি, কোনো তথাকথিত প্রভাবশালী মানুষ, রাজন হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, যে কেউ হতে পারে, তাদের আনন্দের ফসল। আচ্ছা। তাদের সমাজে তারা হয়তো মেবি সমাজে তারা প্রতিপত্তি সম্পন্ন লোক, তাদের সেই সম্মানহানি যাতে না হয় সেই জন্যে কিন্তু দেবতা চলে এলো। সূর্য দেবের আশীর্বাদে কর্ণের জন্ম কুন্তির গর্ভে। খুব মাইনরলি যদি ভাবা যায়, ভগবান আসছে। কখন ভগবান আসছে? সম্মান বাঁচাতে। তাহলে ভগবান কীভাবে এলো? তুই ভগবানকে দেখাও তো, এত ভগবান যে মানুষ সৃষ্টি হয়েছে। আমরা যদি নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, নিওলিথিক যুগের সময় স্যাপিয়েন্স এসছে, তার আগে হোমো ইরেক্টাস আছে। আমরা যে বাঁদর ছিলাম, হোমো ইরেক্টাস, এখন আমাদের বোঝা যায় যে আমাদের লেজের অ্যাপেন্ডিক্স, কানের পিনা, এগুলো কিন্তু আমাদের হ্যাঁ এখনো আমাদের সেই অর্গানগুলো আছে। মানুষ যখন প্রথম এলো আমাদের ভারতবর্ষেই
প্রথম যে মানুষের সন্ধান পাওয়া গেল সেটা দক্ষিণ ভারতের একটা জায়গা, সেই জায়গাটার নাম করেই সেই মানুষকে বলা হলো। নর্মদা নদীর তীরে সেই মানুষের প্রথম হাড় পাওয়া গেছিল, আচ্ছা তাই সেই মানুষটার নাম হয়ে গেছে ভারতবর্ষে, পৃথিবীতে অনেক আছে, নর্মদা ম্যান। আচ্ছা হুম হুম তাহলে সে এলো দেবতা কোথায়? যখন সে পৃথিবীতে আসছে তখন কিন্তু বিভিন্ন রকম প্রাকৃতিক প্রতিরোধ তাকে করতে হয়েছে। কীরকম? ঝড় বৃষ্টি, বন্যা, অগ্নিপাত, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখো, তুমি আমি বসে আছি, আমরা বেশ বিন্দাস গল্প করছি, একদম। এই মুহূর্তে যদি এখানে একটা কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়, আমরা প্রথম স্মরণ করব দেবতা। কোথায় দেবতা? খুব কাছে দক্ষিণেশ্বর, খুব কাছে কালীঘাট, কই আমার তো এখন স্মরণ করছি না। এবং আমাদের নেচার এটা যে বিপদে পড়লে আমরা সুপ্রিমকে স্মরণ করি। এবার প্রশ্ন হচ্ছে তাদের অবয়ব কীভাবে এসছে? এই কৌতূহল থেকে কিন্তু আমার এই মহাকাব্যের যে জন্ম রহস্য, এই বইটা আমার লেখা হল। এবং সেখানে কিছু তথ্য পেয়েছি, যেমন আমরা কথায় কথায় একটা কথা বলি, এই মানধাতার যুগে, তুই মানধাতা যুগের লোক, মানধাতাও জন্ম হয়েছে, সেখানে তার মাকে আর দেখানো হয়নি। আমার যা মনে হয়েছে, তার মা হয়তো সমাজের প্রতিপত্তি সম্পন্না নারী হতে পারেন। মহাকাব্যে সেখানে দেখানো হচ্ছে সে পুরুষ পিতার সন্তান। ইজ ইট পসিবল? পসিবল না। তুমি আমি পুরুষ, আমরা সন্তান জন্ম দিতে পারবো না গর্ভে, না। মানধাতার জন্ম কিন্তু পুরুষের গর্ভে। বলা হয় মানধাতা পুরুষ পিতার সন্তান, এই পুরুষ মাতার সন্তান। মহাকাব্যের গল্প। আমার এই মহাকাব্যে যে একটু আগে বললাম নিওলিথিক এজ, আর একটু এগিয়ে যদি আমরা যাই, বৈদিক যুগ, দেবতা, তারপরে দেবতার পর কারা আসছে? ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, জাতি বিভাগ। জাতি কখনো বলা হয়েছে? আমরা যার বেসিসে জাতিকে এগুচ্ছি? একদম বলা হয়নি। এই কৌতূহল আমাকে কিন্তু আরও কুড়ে কুড়ে খাচ্ছে। বৈদিক যুগে ঋগ্বেদের আমরা কিন্তু জাতি বিভাগের কথা প্রথম পাচ্ছি। কিসের বেসিসে? কর্মের বেসিসে জাতি বিভাগ পাচ্ছি। সেটাকে আমরা আমাদের প্রয়োজনে, বিশেষ করে শাসক গোষ্ঠীর প্রয়োজনে, এখনও আছে, তখনও ছিল, মধ্যেও ছিল, প্রাচীন যুগেও ছিল। শাসক গোষ্ঠী তাদের প্রয়োজনে এই বর্ণভিত্তিক সমবিভাজনটাকে তোমার কিন্তু জাতিতে পরিণত করলো। তুমি ব্রাহ্মণের ছেলে, আজকে জাতিভিত্তিক যখন আমরা দেখেছি, তোমার কর্ম দ্বারা তুমি ব্রাহ্মণ হয়েছো, আবার কর্ম দ্বারা তুমি শূদ্র হচ্ছ। এক্স্যাক্টলি, এটা কিন্তু আছে। সেটাকে হটিয়ে দিয়ে আমরা কি বললাম, তুমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণই হতে পারো। দাদা, আমি এটা জানি আপনি অনেক কিছুর সাথে যুক্ত ছিলেন। ইভেন আপনার ইয়ং এজে আপনি সিরিয়াল করতেন এবং প্রায় 1000 টাকা একদিনে পেতেন সেই সময়। রেসপেক্ট 1995, আমি যদি খুব ভুল না করি। সেই আমি ওটা সিরিয়ালে পাইনি, আমি শ্রুতি নাটকে পেয়েছি। শ্রুতি নাটকে? আচ্ছা আচ্ছা। কিন্তু এফেক্টটা হচ্ছে সিরিয়ালে। মানে কলেজে পড়ার সময়। কোন কলেজ ছিল দাদা? এই কলেজ স্ট্রিটের কলেজ। বুঝতে পেরে গেছি। কলেজে পড়ার সময় আমার মাথায় একটা ভূত ঢুকলো, উত্তম কুমার হব। উত্তম কুমার হব, একদম। এবং সেই ভূত ঢোকার আগে একটি নাট্য গোষ্ঠীতে আমি গেছিলাম। সেখানে যাওয়ার পর আমার মাথায় হয়েছে আমিও উত্তম কুমার হতে পারি, আমিও অভিনেতা হতে পারি। তা করতে করতে যা হয় যে ওই নাট্যগোষ্ঠীর নামটা আমি এই মুহূর্তে বলছি না, সেই কলকাতার এখনও তারা আছে, বেশ বিখ্যাত নাট্যগোষ্ঠী। তাদের নাম সারির, হ্যাঁ প্রথম সারির, হ্যাঁ, তাদের নাম ভাঙিয়েই আমি সিরিয়ালে গেছি। হচ্ছে সিরিয়াল। এখান থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে। যেমন আমরা, তুমি যে জায়গাটা বলছো, বেশ তখন কিন্তু একটাই চ্যানেল, কলকাতা দূরদর্শন। আচ্ছা। 2-3টে সিরিয়াল আমার চলছে। তার মধ্যে একটি সিরিয়াল বেশ কিছুদিন আমি অভিনয় করেছিলাম, বাংলা প্রথম ডেলি শপিং, জননী বলে।
জননী, আচ্ছা। হ্যাঁ, মানে জননী, মানে আমি তখন ভাবছি উত্তম কুমার তো বাচ্চা লোক, আচ্ছা। মানে এরকম ব্যাপার হয়ে গেছে। গাঁয়ে গঞ্জে গেছি, মানে দেখার, মানে গাড়ি থেকে নামতে পারছি না, এরকম হচ্ছে এই ব্যাপার ট্যাপার। আর তখন এরকম একটা ব্যাপার এসে মানে গেছে, ফেমের ব্যাপারটা খুব বিশাল ব্যাপার। সেই সময় আমাকে, আমি রেডিওতে সেই সময় যুববাণীতে অনুষ্ঠান করছি, শুক্লা বন্দ্যোপাধ্যায়, যার নামটা আমি বলতেই হয়, যিনি আমাকে গলার মডিউলেশন শিখিয়েছেন, অডিও ড্রামা কীভাবে করতে হয় শিখিয়েছেন, উনি আমাকে একদিন বললেন যে, এই তোর তো এখন ভালোই চলছে, আমার সাথে একটা আবৃত্তি করবি। কি? কর্ণকুন্তী সংবাদ। আচ্ছা। এবং উনি প্রথম যখন আমাকে খাম দিলেন 95-এ, মাইন্ড ইট, আমার জন্মও হয়নি তখন। হ্যাঁ, 1000 টাকার একটা খাম। আচ্ছা। আমি 1000 টাকা গোনার পর, তখন তো 1000 টাকা 500 টাকা আসেনি, 100 টাকার নোট, 50 টাকার নোট, 10 টাকার নোট, এরকম একটা তারা। এবং বাড়িতে গিয়ে আমাকে বকুনি খেতে হয়েছিল বাবার কাছে। বাবা ভেবেছিলেন বোধহয় অসৎ পথে আমি এটা কোথা থেকে নিয়ে এসেছি। আচ্ছা। বাবার মাইনে তখন 1500 টাকা, 2000 টাকা। বাবা একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার, 2000 না আর একটু বেশি হবে হয়তো, এক্স্যাক্টলি আমার মনে নেই। তুমি 1000 টাকা, 3000 টাকা, 4 দিন 5 দিন পর 5000 টাকা এরকম নিয়ে আসছি বাড়িতে, কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে যেতে হবে। গিয়ে দেখেছেন না ঠিকঠাকই আছে। তো এই জায়গায় কিন্তু আমি বললাম যে, আপনার বয়স কত হবে তখন? তখন কত হবে, ওই 18-20 এরকম হবে, মানে 19-20, মানে ওই আর্লি 20s, একবারে সুকান্তের 18 আচ্ছা বছর। আচ্ছা। আমি সব করতে পারবো, পৃথিবী সব কিছু ভেঙে দিতে পারবো, আমি যা চাইবো তাই করতে পারবো। পৃথিবী যে খুব কঠিন, বাস্তব যে খুব কঠিন, সেটা তখন মাথায় আসে, আসাটা অস্বাভাবিক ব্যাপার। আমি মূলত মফস্বল এলাকার ছেলে, সেখান থেকে কলকাতায় এসে পড়েছি, আর ভাবছি হাতে সব কিছু এসে গেছে, বাপের নাম ভাঙাচ্ছি, বাপের থেকে পয়সা নিচ্ছি, বাপের কিছু বুদ্ধিজীবী বন্ধু বান্ধব আছে, তারাও আমাকে ভালোবাসে, তাদের কাছেও যাচ্ছি, কোনো ব্যাপার না। সিরিয়ালে চান্স পেয়ে গেছি, এরকম গাঁয়ে গঞ্জে যাচ্ছি, মাইকে নাম শুনছি, অমুক আসছেন তমুক আসছেন, অমুক সিরিয়াল করছে তমুক সিরিয়াল করছে, একটা বিশাল ব্যাপার। এবং এইটা করছি, প্রথম আমার শুরু হলো তোমার শান্তিপুরে একটা হল। আচ্ছা। হল, অটোগ্রাফ আমি নিয়েছি, আমার মতো লোককে অটোগ্রাফ দিতে হয়েছে। সেই বয়সে গোপের রেখা উঠছে, এই হালকা ফালকা গোট ফোটো আছে। আমার সাথে শুক্লা দিয়ে মারা গেছেন, উনি একটা কথা বলেছিলেন, এনজয় ইট, দিস ইজ দ্য লাইফ। আচ্ছা। জীবন বোধ শুক্লাদি প্রথম আমাকে এনে দিয়েছিল, এটা জীবন, এই জীবনটা তুমি উপভোগ করো, তুমি কেন ছিটকে যাচ্ছ, আজকে তুমি যোগ্য হয়েছে অটোগ্রাফ দেওয়ার। এটাও যেমন হয়েছে, আবার শব্দ ব্রহ্ম এখান থেকেই আমি শিখেছি। শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, তোমাকে একটা শব্দ দিয়ে কিন্তু পাল্টে দেওয়া যায়। একদম একদম। একটা শব্দ দিয়ে তোমাকে ভালোবেসে বুকে টেনা যায়, একটা শব্দ দিয়ে তোমার সাথে আমার সারা জীবনের সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। এটাও কিন্তু এই জায়গা থেকে আমি শিখেছি। কারণটা তোমাকে ছোট করেই একটু বলি, তখন ওই মাঠে গায়ে এসব হচ্ছে, একটা ওই ফেমের তুঙ্গে তখন মোটামুটি, আমি পাবলিক ভেহিকেলসে চাপি না, বাস ট্রামে যাওয়া হচ্ছে না, আমি হলুদ ট্যাক্সি চাপি। আচ্ছা আচ্ছা। এইটুখানি বুঝেছি। কলেজে পড়লে যা হয়, সবাই ছোট, ডোন্ট টেক আদার ওয়াইজ আমি বলছি, সবাই ছোট বিড়ি খাচ্ছে, আমি তখন 555 ব্র্যান্ডের সিগারেট খাচ্ছি। আমার মনে আছে, খুব না ভুল বললে 55 টাকা প্যাকেট ছিল, 20টা সিগারেট থাকতো। 55 টাকা, সেটা 1995-এর দিকটাতে, 5-6 এই সময়। তখনকার দিনে তো অনেক টাকাই ভ্যালু ছিল। হ্যাঁ, অনেকটা, মানে আমি খুব ভুল না বললে 55 বা 45 এরকম কিছু একটা। যদি কিছু মনে না করেন, বিড়ির প্যাকেটের কি দাম ছিল তখন মনে আছে? 2 টাকা 50 পয়সা। 50, আচ্ছা আচ্ছা। আর সেখান থেকে 55 টাকা। 55 টাকা, আচ্ছা। হাতে একটা সিগারেট, ট্যাক্সি চাপছি, কি খাবি বল, পকেট থেকে পয়সা বার করছি, মানে উচ্ছন্নে যাওয়ার যা যা পদ্ধতি আছে, খালি মদ খাওয়াটা ধরিনি, সব কিছু ধরে ফেলেছি। মদ আর মদের সাথে আরেকটা মজই আছে, এই দুটো জায়গা থেকে দূরে আছে, সেটা বুঝতেই পারছে সবাই। হ্যাঁ, তো এই যে কেন তোমাকে বললাম যে ফেম পেয়েছি, আবার এখান থেকে শব্দ ব্রহ্ম এটাও পেয়েছি। সেটা পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে। হ্যাঁ, শব্দ ব্রহ্ম। আমি সেটা ছোট্ট করে বলি, টেকনিশিয়ান 2-তে টালিগঞ্জে একটা শুটিং চলছে আমাদের, টেকনিশিয়ান 1-এ আচ্ছা, জননীর শুটিং চলছে। পাশের ফ্লোরে সৌমিত্রবাবুর একটা কিছু শুটিং চলছিল।
তা কদিন উনি আমাকে ফলো করছিলেন, মানে আমার ঔদ্ধত্য, আমার বাতের আওয়াজি, কথাবার্তা, মানে এত আমার আমিত্ব, ঠাকুর রামকৃষ্ণ বলতেন না, আমিত্বটাকে বর্জন করো, সেই আমিত্ব আমার কোথায় চলে গেছিল। আমি ইন্ডাস্ট্রি হতে চলেছি। আচ্ছা, সৌমিত্রবাবু স্বনামধন্য লোক, তোকে আমি আমার স্পর্ধা দেখে আমি এখন নিজে স্তম্ভিত হয়ে যাই, লজ্জিত হই, ক্ষমা চাই। দেশলাইটা দিন তো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে দেশলাই নিচ্ছি, পাশের স্টুডিও মানে মেকআপ রুম থেকে। উনি দিয়েওছেন, টেবিলে উনি খাননি, টেবিলে ছিলেন, আমাকে এগিয়ে দিয়েছে। মানে আপনি স্পর্ধা দেখো। সৌমিত্র বাবুকে বলছেন যে এরকম এই সৌমিত্র, আমি এরকম ব্যাপার, সৌমিত্র আছে এরকম। তা আমাকে একদিন উনি ডেকে অনেক কথা জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? প্রথম জিজ্ঞেস করলেন, পরিবারে ব্যবসা না সার্ভিস? আমি বললাম সার্ভিস। কি জাতীয় সার্ভিস করে বাবা? শিক্ষকতা। মা কি করেন? মাও শিক্ষয়িত্রী ছিলেন, মা এখন নেই পৃথিবীতে। বাবা হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার মশাই। আমাদের মাসি কাকা যারা সব আছে ম্যাক্সিমামই আমাদের শিক্ষক, মাস্টার ফ্যামিলির ছেলে। বলে উনি কতগুলো কথা বললেন। কত টাকা পাচ্ছ? কত টাকা পাচ্ছ মানে তুমি পার ডে কত টাকা পাচ্ছ? আচ্ছা। তখন আমি শুটিং করে পার ডে 200 টাকা না 150 টাকা পাচ্ছি পার ডে। তখনকার দিনে তো বিশাল এটা। হ্যাঁ, বিশাল টাকা। তখন 50 পয়সা বোধহয় বিড়ির প্যাকেট। আচ্ছা। হ্যাঁ, ভাত খাওয়া যায় 5 টাকায়, ভাত খাওয়া যায় 5 টাকা 7 টাকায় ভাত খাওয়া যায় ভালো পেট ভরে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে প্রথম কথা হলো, হ্যাঁ, সঙ্গে জিজ্ঞেস করছি কী কর? আমি বলছি পড়ছি। কোথায় পড়ছি? কলেজে পড়ছি। কমপ্লিট? নাম বললেন না? বুঝতে না। বলার পর উনি পিতৃসুলভ ভাবে ব্যবহার করে আমাকে বললেন যে বাবা, ঠিক এই ভাষায়, যে তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক নয়, এটা বাস্তব নয়, পৃথিবী খুব কঠিন। মানে কেন? উল্টে আমি প্রশ্ন করছি কেন? বলে এই মানে ইন্ডাস্ট্রি যখন বুঝবে তুমি এখানকার ওপর নির্ভরশীল রোজগারের বিষয়ে, তখন ওই তুমি যে 150 টাকা পাও সেটা 50 টাকায় চলে আসবে। যখন প্রডিউসার বা ডিরেক্টর বা ইন্ডাস্ট্রির লোকেরা বুঝে যাবে তোমার মূল রোজগারটা এখান থেকে, তুমি বাবা ভালো কলেজে পড়ছো, যাও একটা সরকারি চাকরি বাকরি জোগাড় করো। আমি ঠিক এই ভাষায় বলেছিলেন, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি এরকম ছেলে নও, তুমি বকে যাচ্ছ। ঠিক দ্যাট ভাষা বললেন। তুমি বকে যাচ্ছ? তুমি বকে যাচ্ছ। সৌমিত্রবাবু বলছেন? সৌমিত্রবাবু বলছেন আপনাকে? আমাকে। আমার না শব্দটা মাথায় লাগলো, বকে যাচ্ছি মানে যেখানে যাচ্ছি টাকা, গাড়ি, আমাকে ছোঁয়ার জন্য একটু হই হই করছে, বিশেষ করে গ্রামে হই হই করছে, একটু হাত দিয়ে শোবো, বুকে যাচ্ছি। উনি বললেন না, এটা তোমার লাইফ নয়। আমি উল্টে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি কি করে এলেন? আপনার ফ্যামিলি স্পর্ধা চিন্তা করো। এটা বললাম আমি জিজ্ঞেস করি, তোর ভাই সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি মাঠে যাচ্ছি, আমাকেও ধরছে। আমার স্পর্ধা কোথায় গেছে? আমার আমিত্ব কোথায় গেছে? উনি আমাকে বললেন, আমাদের সময় কিন্তু কম্পিটিশন এরকম ছিল না, সিরিয়াল ছিল না, একটা সিনেমা হতে অনেক সময় লাগতো। আমরা ভাবতাম আমরা পয়সা পেতাম, তারপরেও আমি কিন্তু আরও কিছু কাজ করেছি। কি করেছেন বলেননি, আরও কিছু কাজ করেছি রোজগার, সৎ পথে। ওই যে বকে যাচ্ছ শব্দটা, আমি আমার পকেটে সেই সময় এখনও মনে হচ্ছে 20টা প্যাকেটের 555 পাশের রুমে গিয়ে আমি পর খেয়ে যাচ্ছি, মানে সিগারেটের আগুনে সিগারেট খেয়ে যাচ্ছি, বুকে যাচ্ছি। আমার বাবা আমাকে বিশ্বাস করে কলকাতার কলেজে পড়াচ্ছে, আমার পরিবারের লোকরা আমার দিকে তাকিয়ে আছে, ভালো রেজাল্ট করবে, আমি বকে যাচ্ছি। কে বলছে? পিতৃস্থানীয় একজন মানুষ আমাকে বলছেন। তার ইন্টারেস্ট কি? তার আমি কম্পিটিটার নই, তার যথেষ্ট নামধাম আছে। আমি সেখানে আধ ঘন্টা ধরে ভেবে একটা জিনিস ঠিক করলাম, আমি আর নয়। সেই মুহূর্তে স্বনামধন্য ডিরেক্টর দীনেন গুপ্ত, তার সিরিয়াল চলছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত
পরিচালক, এখনও উনি বেঁচে আছেন। হুম। উৎপলেন্দু চক্রবর্তী সিরিয়াল চলছে, ডেলি শপিং, জননী সিরিয়াল চলছে। 3টে সিরিয়ালের আমি টেকনিশিয়ান স্টুডিও থেকে, তখন তো মোবাইল নেই, কয়েন ফেলা ফোন, সেই ফোন করে 3জন ডিরেক্টরকে আমি বলছি আমার পরিবারে খুব প্রবলেম, মানিয়ে গল্প চলছে, আমি আর আজ থেকে সিরিয়াল কন্টিনিউ করতে পারবো না। ওরা কিন্তু অনেক ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল, আমাদের এত পয়সা। আমি কোনো কথা শুনিনি, আমি কিন্তু পিঠ দেখিয়ে এসেছিলাম। মানে সৌমিত্রবাবু এই ব্যাপারটা বললেন তারপরেই? তার সেই দিন উনি আমাকে বলেছেন 12টা থেকে 1টা, আমি এই গল্প করছি 3টে থেকে 3:30। আর তখন প্রায় ডেলি আপনি 150 থেকে 200 টাকা পাচ্ছেন? হ্যাঁ, 5 সিরিয়ালে আমার তাও 3টে সিরিয়াল 450-500 টাকা পাচ্ছি আমি দিনে। তখনকার দিনে 550 টাকা, হ্যাঁ, মানে প্রায় মাসে 15,000 টাকা। হ্যাঁ, প্রায়। তখন বললাম না, মদ আর একটা, এই দুটো আমাকে তখন ধরেনি, ধরবে করছে। মনে হচ্ছে যে এত পরিশ্রম, একটু রিল্যাক্স হবে এবার। আচ্ছা, এরকম মাথায় ঘুরছে, আর ভাই একটা জায়গা পেয়ে যাচ্ছি, তো গ্রামে যাচ্ছি, শুনতে পাচ্ছি অমুক আসছেন, মানে ওই সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করছে। বুড়োরা এসে জড়িয়ে ধরছে, বাবা তোমার ওটা দেখলাম, তোমার ওটা দেখছি। মেয়েরা আমার কাছে ছুটে আসছে, মানে কলেজে পড়ার ছেলেদের যা হয়, গোপদারি সেইভাবে ওঠেনি। এবং আমাকে ওই আগেও যেটা বললাম, শুক্লা বন্দ্যোপাধ্যায় বেতারের, মানে হ্যাঁ, জীবনটাকে উপভোগ কর, জীবন সম্বন্ধে বোধ এবং শব্দ ব্রহ্ম। হয়তো আজকে সৌমিত্রবাবুর কথা না শুনলে আমি এখন দেখতে পাই সেই সময়কার বেশ কিছু বন্ধুবান্ধব, হয়তো একেই বলে ভাগ্যের পরিহাস, তারা কিন্তু এখন এক্সট্রার থেকে একটু উঁচু, নাম বলছি না, তারা সবাই ভালো আছে, ভালো থাকবে। ধরো তোমার বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে, ভাত বাড়ি হচ্ছে, এখানে একটা প্রোগ্রাম চলছে, তুমি তাদের 5,000 টাকা দাও, এসে ভাঁড়ামি করবে, বাচ্চার গাল টেনে দেবে, তোমার সাথে একটু হ্যান্ডসাপ করবে, একটু মজা করে গান করবে মাইক নিয়ে। এরা এখন জীবিকার জন্য এই জায়গায় নেমে এসছে। হয়তো আমিও হতাম, মানে তিনি পৃথিবী থেকে চলে গেছেন, তিনি যদি আমাকে সেই সময় বাবার মতো এই উপদেশ না দিতেন, আমি হয়তো আজকে হারিয়ে যেতাম। মানে তাকে আমি আজকে প্রণাম জানাচ্ছি তোমার এই পডকাস্টের মাধ্যমে। তিনি আকাশের নক্ষত্র হয়ে থাকুক, আরও আশিস একদম আমাদের দিক। শেষ সময় অবধি যোগাযোগ ছিল? হ্যাঁ, শেষ সময় অবধি আমার যোগাযোগ ছিল, শেষ সময় পর্যন্ত আমার যোগাযোগ ছিল। আপনি তো বলছিলেন বা জানালেনও, হ্যাঁ, মাসে প্রায় 3-4 বার কথা হতো আপনার সাথে? কথা হতো। আমি ওনার গল্পের বাড়িতে বহুবার গেছি। সকালবেলা গিয়ে, মানে বাড়িতে এরকমভাবে বলেছি আজ খাবো, খাবি আয়। ওনার 2টো বাড়ি ছিল, এদিকে উনি থাকতেন, আর একটা ওনার অফিস ছিল, অফিসে বসে কথা হতো। আমার প্রথম বই উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি, যে বইটা আমি শিক্ষক না হয়ে প্রতিবেশী কিছু দেশে সেই বইটা MA-তে ওদের রেফারেন্স হিসেবে পড়ানো হয়। লেকচারও দিয়েছেন ওখানে? লেকচারও দিয়েছি, এই কদিন আগেও দিয়ে এসেছি বাংলাদেশে। ওই বইয়ের বিভিন্ন জায়গায় যখন আমি লিখতাম, আমি বলতাম স্যার একটু সময় আছে। এত বড় মনের মানুষ, এই শোন তুই ওই দিন আসিস না রে, আমার পরপর শুটিং আছে, তুই বলবি, আমি হ্যাঁ করবো, কিন্তু আমার এনার্জি থাকবে না। এই প্রথম আমি শুনলাম এনার্জি। পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে ফিল করেছি। তুমি এই এনার্জি ভালোভাবে ফিল করতে পারবে এখানেও। তুমি যদি মন্দিরে যাও, তুমি দেখবে গুড এনার্জি তুমি পাচ্ছ। একদম। কিসের এনার্জি? মানুষ দেবতার এনার্জি। প্রত্যেকে ওখানে গিয়ে তার গুড উইলিং ক্লিয়ার করছে। আর তুমি সেই এনার্জি ফিরে যাও তোমার আড্ডার থেকে, ফিরে যাও তোমার চায়ের দোকানে, বা তোমার আমাদের বন্ধুবান্ধবদের আড্ডার জায়গায়, যেখানে একটা বিড়ি 5 জনের ভাগ করে খায়, সেই এনার্জি থেকে ভেঙে পড়ছে। মানে আমাদের এই শব্দ ব্রহ্ম শক্তি, কিসের শক্তি? আমাদের মানসিক শক্তি। একদম। আর এখানে আপনি যে বইটির ব্যাপারে বললেন, হ্যাঁ, এই যে উপনিষদ ভাবনা গীতাঞ্জলি, এই বইটি আমার, এখানে একটা খুব ইন্টারেস্টিং ইভেন্ট হয়েছে, যার জন্য রাতে আপনি একটা না 1:30টার সময় কল পেয়েছিলেন। হ্যাঁ, সেটা আমি বলছি। এই বইটা মূলত ধরো এর বীজপত্র আমাকে করেছিলেন
আমাদের পরিবারের অন্যতম একজন শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্য। তোমরা চিনবে কিনা জানি না, তো আমাদের আগের প্রজন্মের বিখ্যাত সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্র। আচ্ছা, ওনাকে সুরসাগর বলা হয়, পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন, মারাও গেছেন অনেকদিন আগে। ছোটোবেলায় উনি আমাকে বলেছিলেন, গীতাঞ্জলি পড়বি, সঙ্গে উপনিষদ দেখবি। আচ্ছা আচ্ছা। ওই যে উনি একটা ছোট্ট একটা আমাদের ঢুকিয়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টা আরও গভীরভাবে আমার বাবা বলেছিলেন, তারপরে আরেকজন বলেছিলেন, রবীন্দ্রভারতীর প্রাক্তন সংস্কৃত অধ্যাপক এবং আমার বাবার খুব কাছের মানুষ, উনিও প্রয়াত, ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। আচ্ছা। এবং আমি দেখলাম যে রবি ঠাকুরের দূরদর্শিতা, আমাদের যে জায়গাটা আমরা এখনও সেই পেছন ফিরতে গেলে সংস্কৃত বিষয় কিন্তু মজিস এইভাবে আমরা কথা বলি, সেই উপনিষদ থেকে তিনি মণিমুক্ত আহরণ করেছেন তার ভাব থেকে। যেমন তোমাকে একটা কথা বলি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, রবি ঠাকুরের গীতাঞ্জলিতে আছে। এই একই জিনিস তোমার আছে উপনিষদে, তৈত্রিক উপনিষদে। তখনকার প্রেক্ষাপটে বলছে বিপদে রক্ষা করলে এইভাবে চলতে হবে, ভয় করিস না। রবি ঠাকুর বলছে বিপদে যখন পড়বি, ভয়কে তুমি যদি পেয়ে বসো, ভয় তোমাকে পেয়ে বসবে, যেটা আমার জীবনের ক্ষেত্রে হয়েছে। আমাকে যখন ম্যালিগনেন্ট আক্রান্ত হয়েছি, যখন জেনেছি, মন খারাপ হয়ে গেছে, বিশেষ করে আমার মেয়ের জন্য, খুব ছোট্ট মেয়ে, এখন ক্লাস 6-7 পড়ছে। আমার মুখের দিকে তাকিয়ে আছে, এখন বুঝে গেছে কি হয়েছে, বাবার কিছু একটা হয়েছে, এটা ভাবে। আমি ভাবতাম যে হয়ে গেল তো জীবন। সঙ্গে সঙ্গে আমার দেবতা, আমার জীবন দেবতা বলে উঠছে, তুমি ভুল ভাবছো, জীবনটাকে উপভোগ করো। আরে ভাই, এত সহজে হেরে যাবো কেন? সবাই তো হারতে পারে, তুমি হারবে কেন? আর এই ফিলোসফি ছিল বলেই আজকে তোমার সামনে আমি এসেছি, নাহলে এতক্ষণ আমার নামের একটা ওং বসতো হতো স্বাভাবিক। এই তো শিলাদি মারা গেলেন, রশিদ কা একসাথে আমরা কেমন নিয়েছি পিয়ারলেস হসপিটাল। উনি খুব একটা কথা বলতেন যেটা আপনাকে হয়তো একটু ডিমোটিভেট করতো। ওস্তাদ রশিদ খানের কথা বলছেন। হ্যাঁ, রশিদ খান যেটা বলতেন, আমি বলেছি যে এটা আপনি কী ভাবছেন যে আর কত এই হয়ে এলো, হ্যান, আরে হয়েতে এলো, পৃথিবীতে জন্মেছি মরবো, একবারে সত্য কথা। তার মাঝখানের এই জায়গাটা আমার জীবনের জায়গাটা, জীবন দেবতাকে তুমি পুজো করো, তোমাকে সাড়া দেবে। কে তোমার দেবতা, কে তোমার ভগবান? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি ভগবান বলবে, শিবকেও তো তুমি ভগবান বলছো, লক্ষ্মীকেও ভগবান বলছো, তাহলে দেবতা কি? ভগবান আর দেবতা এক নয় না। তাহলে কাদের সৃষ্টি? আমাদের সৃষ্টি। একদম। উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি, এই বইটা পড়ে একজন আপনাকে ফোন করেন রাত 1:30 নাগাদ। আমি যদি ওই বইটা পড়ে না, ওই বইটার ইংরেজি অনুবাদ, যে ইংরেজি অনুবাদ IIM ব্যাঙ্গালোরে একজন করেছেন। আচ্ছা আচ্ছা। সেইটা পড়ে আমাকে ফোন করেছেন। কে ফোন করেছিলেন? এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প। যেদিন ফোন হচ্ছে তার 2 দিন আমি কিন্তু বিছানায়। আচ্ছা। ইনফ্যাক্ট গতকালও আমার ক্যান্সার নিয়ে পেন হয়েছে। এই পেনটাকে আমি এখন ইনভাইট করি যে প্লিজ কাম, আর পেন এলেই আমি কিছু করতে পারি। আচ্ছা। এটা তুমি বলতে পারো যে আমার এটা একটা এনজয়মেন্ট, লেখার যে পেন হয় আমি লিখে যাই। সেটা আপনি 4th স্টেজে রয়েছেন, অ্যাডভান্স স্টেজে? হ্যাঁ, 4th স্টেজে আছি, আমি জানি আমি চলে যাব, সেটা নিয়ে হাহু করে কেঁদে কী হবে? ক্যান্সার যাদের হয়েছে তারা যদি এই জায়গাটা ফলো করে যে ক্যান্সারে মারা যায় যারা, আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, যেমন শিলা মজুমদার বা রশিদ খান বা আমার পাড়াতেও একজন মারা গেল, তাদের ক্ষেত্রে দেখেছি, আহা রে আমার ক্যান্সার হয়ে গেছে রে, আমি তো থাকবো না রে, আমি তো মরে যাব রে। এই তুই নেগেটিভ ইম্প্যাক্ট নিজের মধ্যে ফেলে যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। মানে এবার যারা শুনছেন বলে এই আবার কি তত্ত্ব কথা বলছে, সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন। আমাদের মন তো 2 রকম, চেতন অবচেতন মন। চেতনে যে তোমার সাথে আমি বসে এই গল্প করছি বা যখন যারা দেখছে তারা, অবচেতন মন সাংঘাতিক পাওয়ারফুল। একদম একদম। যখন আমার এই জায়গাটা তুমি যেটা বলছো,
ওনার যখন ফোনটা আমার কাছে এলো, আমার তার আগের দিন প্রচণ্ড পেন চলছে, প্রচণ্ড। সেদিন রাত্রে আমার যেদিন পেন চলে, আজকেও আমার আছে সেটা, যে উপর করে ঠ্যাঙালে যেরকম গায়ে হাতে ব্যথা থাকে, এখনও আমার আছে ওটা, ওই ব্যথাটা হয়ে থাকে, সঙ্গে আবার পেনটা শুরু হয়ে গেছে। এটা মাঝে মাঝে হয়, দুটো একসাথে হলে খুব কষ্ট হয়। আচ্ছা, তখন লেখার গতি হই করে বেড়ে। এটা কি করে হয় আমি কিন্তু নিজেও আমি বলতে পারি না। অনেকে ভাববেন হয়তো এই একটু বেশি কথা বলছে, কিন্তু এটা আমার জীবনের সত্যি সত্যি কথা। এই আমি ভাবি এবং আমি যেটাকে এনজয় করি, জীবন কিন্তু একটা। আমি পরজন্ম জানি না, আগামী জন্ম কী হবে আমি জানি না। এই জন্মে এসছো, শুক্লাদি প্রথম শিখিয়েছিল জীবনটাকে এনজয় কর। আমি মৃত্যু যন্ত্রণাকে আমি এনজয় করছি, আমি পাচ্ছি, আমি ভয় পাচ্ছি না। এবং সেই মৃত্যু যন্ত্রণার সময় একটা ফোন, রাত্রি তখন ভারতীয় সময় রাত্রি 1:30, প্রথম ফোন, যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে ফোন আসে, ওরকম সাইলেন্স করে আমি রেখে দিয়েছি। আবার দেখছি সাইলেন্স করা থাকলেও আলো জ্বলছে নিচে। সেবার হাতে তুলে দেখলাম একটা বিদেশি নাম্বার, কোড নাম্বার। বন্ধুবান্ধব অনেকেই আছে বিদেশে, ছাড়তো সকালে দেখবো। তারপরের বার একই নাম্বার থেকে 3বার ফোনটা ধরলাম। কৌতূহল কী ব্যাপার বলছে, খুব কষ্ট করেই ধরলাম। আমি হ্যালো বলেছি, ওদিক থেকে এটা আড়ষ্ট আমার মতোই, আমার থেকে আর একটু বেশি হবে হয়তো। এই আমার জিভ কাটার ফলে যে এখন যেরকম স্পিকিংটা হয়েছে। জিভ কাটার ফলে বলতে? আমার এই ক্যান্সার তো হেড অ্যান্ড নেকে, মানে জিভ গলায় ক্যান্সার হয়। আচ্ছা আচ্ছা। এবং এই ক্যান্সারটা হয়েছে কিন্তু মাছের কাঁটা ফুটে। সে গল্প নিয়ে তোমার একটা এপিসোড করা যাবে। আচ্ছা আচ্ছা। তা সেই জায়গা থেকেই একটু আড়ষ্ট ব্যাপার। ওপার থেকে বলছেন, প্রফেসর সেন স্পিকিং, তুমি চিন্তা করো এনভায়রনমেন্ট, আমি আমার অতিথিদের অত্যাচারে আমি ততস্থ, আমার মাথায় একটা প্লট ঘুরছে তখন লেখার, সেটা নিয়ে আছি। প্রফেসর সেন আমার মাথায় নেই, যখন লেখালেখি করা হয় খেয়াল থাকে না কী হচ্ছে, কে কী বলছে, একটা ঘোরে থাকি। আমার ক্ষেত্রে হয়, কার ক্ষেত্রে হয় কি আমি জানি না, আমার ক্ষেত্রে হয়। তো আমি না ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক তো মানে প্রফেসর সেন আমি এরকম বলছি। ওই দিক থেকে ওনার নামটা যখন বললেন আমি না হাঁ হয়ে গেছি। হ্যাঁ ঠিক কথা তো, ঘুমের ঘোরে নেই তো, কে? আমি আবার ফোনটা দেখলাম, উনি কিন্তু রিপিটেড আবার নাম বললেন, একজন নোবেল লরিয়েট। নোবেল বিজয়ী। তারপরে উনি কিন্তু পরিষ্কার বাংলায় কথা বললেন আমার সাথে। আমাদের বাংলায় রবি ঠাকুর যার নাম রেখেছেন সেই মানুষ কথা বললেন। আমাকে বলছে 6 মাস আগে তোমার বইটা, আপনার বইটা পড়েছি। আমার কলকাতায় যারা আছে তাদের কাছ মাধ্যমে আপনার ফোন নাম্বারটা নিয়েছি। আমার মাথায় কেন ভাবনাটা আসেনি, ঠিক এই ভাষায় বললেন, কবিগুরু তো আমার নাম রেখেছেন এবং আমার মাকে একটা কথা বলেছিলেন, ওরে, ওনার মা হচ্ছে অমিতা সেন, ওরে জফলাটা দিতে যেন ভুলিস না, তাহলে মানে পাল্টে যাবে। আমি এতবার ওখানে গেছি, আমার ঠাকুরদা রবি ঠাকুরের সহযোগী ছিলেন, আমার মাথায় কেন আসেনি। কবিগুরু গীতাঞ্জলি করেছেন উপনিষদ নিয়ে, যার বীজমন্ত্র আমি আগেই বললাম কীভাবে আমার কাছে এসছে। তার পরেরটা শুনে আমি, আমার ক্যান্সারের সব থেকে বড় প্রাইজ ছিল সেটা, রাত্রি 1:30টার সময় নোবেল লরিয়েটের ফোন, এবং পরবর্তী ক্ষেত্রে উনি যখন ইন্ডিয়ায় এসছেন, ওনার বাসভবনে আমন্ত্রণ, ওনার সাথে গল্প খাওয়া দাওয়া করার আমন্ত্রণ এখনও হয়। আপনি অমর্ত্য সেনের কথা বলছেন? হ্যাঁ, এটা আমার কাছে পরম একটা প্রাপ্তি। এবং এত সহজ সরল মানুষ, মেমারি সাংঘাতিক। 94 বছর বয়স হবে ওনার, কাছাকাছি হবে ওরকম। আচ্ছা। মেমারি দেখে আমি হ্যাটসঅপ, মানে আমি লাস্ট যেবার এসেছিলাম, আমি গেছি শান্তিনিকেতনের বাড়িতে গেছিলাম। উনি আসবেন, আমি যাব, উনি জানেন। তা রাজীব নামে অনেক লোক আছে। আচ্ছা।
উনি তো এখন জেড ক্যাটাগরি সিকিউরিটি পান। হুম হুম হুম। সিকিউরিটি গিয়ে বলছে যে রাজীব এসছে, উপনিষদ ভাবনার রাজীব, তাই তো? আমি শুনতে পাচ্ছি দোতলা থেকে উনি বলছে পাঠিয়ে দাও করে। অনেক গল্প হলো, হয় বিভিন্নভাবে কথা বলেন, কিছু ওনার ব্যক্তিগত কথা, কিছু ওনার মানে নাতনি এখন একটা দুরারোগ্য রোগে আক্রান্ত আমারই মতো, তার চিকিৎসা নিয়ে মাঝে মাঝে কথা হয়। বলেন, আমি একটা জিনিস ভাই বুঝে গেছি, তুমি যদি জীবনকে উপভোগ করতে চাও, কারণ তুমি জানো না, আমি জানি না, বাকি যারা বলে যে পূর্বজন্মের তোমার কর্মফল, পরজন্মে তুমি এর ফল পাবে, আমি এসব জানি না। আমি তোমার আমার জীবনটাকে যদি লাইট আলোকবর্ষের সাথে তুলনা করো, তোমার যদি ক্যান্সার নাও হয় 80 বছর 90 বছর, এক আলোকবর্ষের সাথে তুলনা করলে তুমি ভগ্নাংশ তোমার জীবন। একদম। সেই ভগ্নাংশ জীবনটাকে তুমি খুশিতে থাকো রে ভাই। দুঃখে তো সবাই থাকে, আমিও আছি, তুমিও আছি। কজন দুঃখী মানুষ এগোতে পেরেছে ঠিকঠাকভাবে? যারা নিজেরা ঠিকঠাক নিজেকে খুশি রাখতে পারে, তারা দেখতে হবে পরিবারকে খুশি রাখতে পারে, বন্ধুবান্ধবকে খুশি রাখতে পারে, এবং তাদের মধ্যে একটা আলাদা এনার্জি থাকে। আরে তুমি দেখবে কিছু লোকের কাছে গেলে তো ভালো ফিলিংস হবে। আমার যেমন হচ্ছে এখন। সেটা তো তুমি বলতে পারো, তোমার ভালো ফিলিংস হচ্ছে, কারো কাছে গেলে খারাপ ফিলিংস হচ্ছে, এটা তোমার এনার্জির ব্যাপার। ইউনিভার্স, আমরা তো পৃথিবীর মধ্যে আছি, পৃথিবী তোমাকে ফুলে ফলে রূপে গন্ধে ভরিয়ে দিয়েছে, তুমি সেটাকে নিতে পারবে কীভাবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি এটা কিন্তু ক্যান্সারের সময় ওই যে যখন ডাক্তার বলেছে ফিরিয়ে দেবো, কেন নিয়ে এসছিস, রেডিয়েশনের পর আমার শুভানুধ্যায়ীরা কান্নাকাটি করে আমার কাছে যাচ্ছে, আমি তখনও ভেবেছি কেন আমি হেরে যাবো ভাই, ওদের কত, ওরা কী আমাকে হেল্প করেছে। আমি যখন হসপিটালে ছটপট করছি, কেমো চলছে বা রেডিয়েশন চলছে, ওরা কী করেছে, এখন এসে কাঁদছে, আমাকেই তো ভোগ করতে হয়েছে। আমি ভালো থাকলে ওদের কী যায় আসে, আমি খারাপ থাকলে কী যায় আসে, ওরা আমাকে কান্নাকাটি করে ফল মূল দিয়ে জড়িয়ে ধরে গেটের বাইরে গিয়ে আলোচনা করবে, ভাই সিগারেটটা দে তো, আজকে অমুক জায়গায় যাওয়ার কথা ছিল, এই খেলার রেজাল্টটা কী আছে। তাহলে ওদের কথায় আমি কেন আমার এই মানে সুদুর্লভ জীবনটাকে দুঃখী করে তুলব? আমরা ইচ্ছা করলেই পারি কিন্তু ভাই। পৃথিবীর দেখো বহু, আমি একজনকে চিনি, তিনিও বাংলা সাহিত্যের একটা বড় জায়গা এখন নিয়ে আছেন। তিনি জামশেদপুরে, তিনি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, জামশেদপুরের একটা স্টিল কোম্পানির বড় পোস্টে ছিলেন, ভাল লাগেনি। পুরুলিয়ার রুক্ষ ভূমিতে তিনি 30 লক্ষ গাছ লাগিয়েছেন, এখন সেখানে বৃষ্টি হয় সেই গাছের জন্য। ভদ্রলোক বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক কমল চক্রবর্তী। এবং ট্রাইবালস ছেলেমেয়েদের কনভেন্ট এডুকেশনে উনি শিক্ষা দিচ্ছেন বিনা পয়সায়। উনিও বলেন জীবন এটা, উনিও বলেন জীবনটাকে নিজের মতো করে নিয়ে এগোতে হবে। নিজের মতো মানে এখন তোমাকে আমাকে বলতে গেলে নিজের মতো মানে অন্য ধরনের করা যাবে, একদম সেটা নয়। তুমি যদি ঠিকঠাকভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাও, ক্যান্সার কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমাকে কিন্তু কালকেও উপভোগ করতে হয়েছে, আমার মনে হয়েছে আমি ক্যান্সারের কাছে নথি স্বীকার করিনি, ক্যান্সার কিন্তু প্রতিদিনই আমার কাছে নথি স্বীকার করছে, আমার পদলেখন করছে। এ বিশ্বাস আমার আছে, ক্যান্সার কাকেও কিন্তু প্রাণ কাড়ে না, প্রাণ কাড়ে ফিয়ার, প্রাণ কাড়ে ওই যে আশপাশের তথাকথিত বন্ধুবান্ধব, তাদের আস্ফালন, এটা কিন্তু করে। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে সেখান থেকে খারাপ করবে। আর যদি আমি ভাবি লোকের কথায় চলবো, ঠাকুর মানে রামকৃষ্ণের কথা আছে, লোক না পোক, আমি লোকের কথা, লোক আমাকে কি হেল্প করেছে, হ্যাঁ কিছু লোক তো হেল্প করে, আমি তাদের সাথে মিশবো। আমি শুধু মধু অন্যের কথা শুনে আমি দুঃখী হবো কেন? একদমই তাই। আমার কষ্ট তারা কি শেয়ার করছে? আমি তো নিজেকে প্রশ্ন করেছিলাম, ওই আমার যন্ত্রণা কি কেউ শেয়ার করছে? ইভেন আমার স্ত্রীও শেয়ার করছে না।
তার ভালো কথা শুনবো, কিন্তু তার আহা উহু বেচারা আহা কদিন থাকবে এই কথা আমি কেন শুনবো? আমি আমার ফিলোসফি দিয়ে বলছি, এই কথা আমি মানে মলমূত্র ত্যাগের মতো বঙ্গোপসাগরে বিসর্জন দিয়েছি। কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি থাকবো, হ্যাঁ কালের নিয়মে যাব, যন্ত্রণা এটা আমার অনুগত। মানে আপনার সাথে কথা বলে এটা বুঝতে পারছি, সেইভাবে দেখতে গেলে দুরারোগ্য কোনো রোগে অনেকেই আমরা আক্রান্ত নই, কিন্তু এই যে ফিয়ার, এই যে নেগেটিভ থিঙ্কিং নিজের ব্যাপারে, সেলফ ডাউট, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাচ্ছি, আমরা স্টেপ নিতে পারছি না, জীবনে এগোতে পারছি না হয়তো। বাট আমার মনে হচ্ছে যে এই যে পডকাস্টটা রয়েছে, যেটা আপনার সাথে হলো, আড্ডা হলো, গল্প হলো, হ্যাঁ সেটা শুনে মানুষের অনেক উপকার হবে। কারণ আপনি অ্যাডভান্স স্টেজে ক্যান্সার নিয়ে এত কিছু করলেন, ইভেন আপনি তো লেখালেখি এবং এতগুলো বিষয় নিয়ে কথা বলছেন, তা সত্ত্বেও আপনি খুব বড় পোস্টে চাকরি করেন, সেটার একটা পুরো আলাদা একটা সেগমেন্ট রয়েছে। আশা করছি আমাদের আড্ডাতে আজকে অনেক কিছু আমরা কভার করতে পারিনি, আমি রিকোয়েস্ট করবো আপনি আমাদের আড্ডাতে আরেকবার আসবেন। ভবিষ্যতে নিশ্চয়ই আসার কথা ভাববো, কিন্তু আমার যেটা বক্তব্য, আমরা যদি আমাদের জীবনটাকে ভালোবাসি, ফেক ভালোবাসা না, আসলেই আসলভাবে ভালোবাসি। তুমি হসপিটালে যাও, অধিকাংশ মানুষ সাইকোলজিক্যালভাবে অসুস্থ। তুমি যে কোনো, তুমি কাছাকাছি মেডিকেল কলেজ যাও, এনআরএস যাও, বড় হসপিটালে যাও, গিয়ে একটু জিজ্ঞেস করো কী হয়েছে। তাকে ধরো ভূতে ধরেছে, তাকে আমি বললাম জ্বর হয়েছে, তুই জল পোড়া খা, ঠিক হয়ে যাবি। কী ট্রিটমেন্ট করলাম? তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করলাম, ব্রেন ওয়াশ আপ করলাম। আমরা তা না করে তাকে উল্টো কথা, ওই বুঝলি তো শুনছিলাম ভাইরাল ফিভার, এটার পর নাকি তুই শ্মশানে যাবি, সে তো এমনিতেই ডিমোটিভেটেড হয়ে যায়। পজিটিভ থিঙ্কিং। হ্যাঁ, এটা কিন্তু ওই বললাম না, আমার কাছে ক্যান্সার কিন্তু একদম অভিশাপ নয়, আমার কাছে ক্যান্সার কিন্তু গড ব্লেসিং। আমি সেই আশীর্বাদ পেয়েছি বলেই নোবেল লরিয়েট পেয়েছি, আমি সেই আশীর্বাদ পেয়েছি বলেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো বরেণ্য সাহিত্যিক তিনি আমাকে একটা বই লিখতে উৎসাহিত করেছেন, এবং সেই বইটা কিভাবে এগুবো সেই কথা বলেছেন। আমার একটি বইয়েতে তিনি আশীর্বাদ বাণীও লিখে দিয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আমার বই ওপেন করেছেন পবিত্র সরকার থেকে শুরু করে অমিত্র সুমন ভট্টাচার্য। আমার কলকাতার প্রায় সমস্ত প্রথম শ্রেণীর প্রকাশনীর থেকে আমার বই বেরিয়েছে, এবং আমার এই চিকিৎসা চলাকালীন বাড়ির লোক যা হয় তন্ত্রমন্ত্র ইত্যাদি করে, আউট অফ কিউরিওসিটি সেখান থেকে আমার একটা বই তৈরি করছি, কলকাতার একটা স্বনামধন্য প্রকাশন সেটা প্রকাশ করবে, যে তন্ত্র সাধনায় বাঙালির কী প্রভাব, বা বাঙালি কীভাবে তন্ত্র এসছে। এটা কিন্তু আমার চিকিৎসা, আমার কখনোই তন্ত্র নিয়ে ভাবিনি আমি, এবং তান্ত্রিক লোকগুলোকে দেখলে আমার খুব রাগ হতো, কারণ এটা মানুষ ঠকিয়ে খায়, এটা প্রফেশনাল, তোমাকে ভয় পাইয়ে দেবে, ভয় পাইয়ে তোর থেকে টাকা নেবে। আমাকেও করা হয়েছিল সেটা, আমি যেহেতু ওই জায়গাটা মানিনি, আমার হয়নি। আমার বিষয়গুলো এগুলো হয়েছে। আবার এরকম বিষয় আছে, চৈতন্য মহাপ্রভুকে আমি নিয়ে কথা বলি, তার একজন মুসলিম শিষ্য জবন হরিদাস একটা আলাদা আলেখ্য, তাকে নিয়ে সেরকম কাজ হয়নি, এটাও আমার ক্যান্সার আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম বিভিন্ন, আমি মূলত প্রবন্ধ জাতীয় লেখা লিখি, আমার সেই জায়গাগুলো ভাবনাগুলো বিভিন্ন হয়। যেমন আমার কলকাতার একটা বড় প্রকাশনী থেকে রবীন্দ্র বিষয়ক একটা বই বেরিয়েছে গত সংখ্যায়, রাবীন্দ্রিক সাহিত্যে রবীন্দ্রনাথ কি। তুমি তো নাটক নিয়ে একটু আগ্রহী হয়েছো, ব্রেক্টের নাম শুনেছ। ব্রেক্ট একটা কথা বলতেন, নাট্যশিল্পীদের যখন তুমি স্টেজে থাকবে তোমার চরিত্রটা তুমি ভুলে যাবে, তুমি অমুক লোক, তুমি সেই নাটকের চরিত্রটা ভুলে যাবে। আর আমার রবীন্দ্রনাথের এই রাবীন্দ্রিক সাহিত্যে রবীন্দ্রনাথ যখন করছি, তখন আমার মনে হয়েছে ব্যক্তি রবীন্দ্রনাথ, সাহিত্যিক রবীন্দ্রনাথ আলাদা। সেই জায়গা থেকে এই বইটা পড়েছি, এবং কলকাতায় এটা বহু মানুষ চর্চিত, বহু লোক পাঠিত ব্যাপারটা হয়েছে। আমার মূল কথা একটা, জীবনকে ভাই ভালোবাসো, তুমি যে দিক দিয়েই হও। ক্যান্সার তো ঠিক আছে তুচ্ছ,
আমরা জীবনকে না ভালোবেসে অর্থকে ভালোবাসতে যাই এবং সেই অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবনটাকে শূন্য করে ফেলি। একদম দাদা, একদম। আর ভয় তো কাল্পনিক ভয়, আমার ক্ষেত্রে ঘটেছে। এই যে এত ভয় ভয় দেখলাম, এই ভয় কিছু হয় না। হ্যাঁ, তবে কিছু মনে হয়, যেটা আমার ক্যান্সার শুরু হওয়ার আগে, যেটা তোমাকে শুরুতেই বলেছি, যে আমার কাকা মারা গেছিল, সেও ক্যান্সারে মারা গেছিল। এটা কি, এর ব্যাখ্যাটা আমার কাছে নেই। যে শ্মশানে বডি রাখলো, আমিও সেই বডি কাঁধে নিয়েছি, রাখার পরই আমার মনে হয়েছে যে কি আমার ঠিক এখান দিয়ে ঝুলছে মাথার উপর। যত বডি এগুচ্ছে আমার এখানে চাপ বাড়ছে, ঠিক এখানে যত চাপ বাড়ছে। অন্য লোক হলে বলে ভয়ে ছুটতো, আগুনে যখন দেওয়া হচ্ছে দেখি চাপ কমছে। এবং আমি গিয়ে ডোমকে জিজ্ঞেস করছি, বডি তো হয়ে এলো, তুমি জিজ্ঞেস করতে পারলে কেন ইলেকট্রিকে 45 মিনিটে পোড়ানো হয়, আপনি জানেন? না, আমার এখান থেকে ফিলিংটা মনে হচ্ছে কমে গেছে। ঠিক তারপরে, এটা কাকতালীয় ব্যাপার হতে পারে, ঠিক তারপরেই আমার কিন্তু ক্যান্সার আইডেন্টিফাই হয়েছে। পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যেটা হয়তো ব্যাখ্যাতীত। ব্যাখ্যা নেই। আপনার সাথে কথা বলে দারুণ লাগলো দাদা, আশা করছি আপনাকে আবার পাবো এখানে। হ্যাঁ, আমার তোমাদের সবাইকে ভালো লেগেছে, বিশেষ করে তোমার এই যে গল্প যে জায়গাটা করলে, অ্যাঙ্কারিং যেটা করলে, তোমার টিমে সবাইকে আমার শুভেচ্ছা রইল। এবং সব থেকে বেশি আমি আশা রাখবো, যদি এই পডকাস্ট দেখে জীবন বোধ সম্বন্ধে যারা দর্শক আছেন, তারা যদি জীবনটাকে ভালোবাসতে শেখেন। পয়সা লাগে, জীবন চলতে গেলে পয়সা লাগে। একবার খেয়াল করে দেখো, একটা মানুষ কত টাকার খায়, কতটা জায়গায় ঘুমোয়, একবার খুব মাইনরলি ভেবে দেখো তো। 3.5 হাত জায়গায় ঘুমোয়, চওড়া হচ্ছে 1 থেকে 1.5 হাত, কতটা খায় সারাদিন, কত টাকার দরকার তার, টাকার দরকার, চলতে গেলে টাকার দরকার। আমরা কি করি, টাকার পেছনে ছুটছি জীবনকে ভালো না বেশি। আমরা ভাবি এটা আরও পরে করবো, সেই পরে আর হয় না, আক্ষেপটা থেকে যায়। আমরা ভাবি পরজন্মে করবো, এই আক্ষেপটা থেকে যায়। পরজন্ম আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই। কিছু পুঁথিগত গল্প আছে যে পুনর্জন্ম বা পরজন্ম, এটা কবে থেকে এসছে আমাদের ইতিহাস কাছে কিন্তু পাওয়া যায়। এইগুলো নিয়ে একদিন আমরা কথা হবে। খুব ভালো থাকুন দাদা, এভাবেই থাকুন। ভালো থাকবো না কেন, ডেফিনেটলি, একদম 100% ভালো থাকবো। একদম। এটাই ছিল আজকের এপিসোড। রাজীব বাবুর সাথে কথা বলে আমার নিজের কি অভিজ্ঞতা সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেক সময় এমন মানুষের সাথে জীবনে দেখা হয়ে যায়, তাদের সাথে হয়তো খুব বেশি সময় আমরা কাটাতে পারি না, বাট তার সাথে এই যে 1-1.5 ঘন্টার একটা ফ্রেজ, এই যে আলোচনা, আমার জীবনকে তো অনেকভাবে পরিবর্তনের মুখে নিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। এতটা ইন্সপায়ারিং একটা স্টোরি, আপ ডাউনস সবই ছিল। আপনারা যদি আজকের এই আড্ডাটা এনজয় করেন, তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন আজকের এই ভিডিওটা। ইভেন আপনারাও যদি আমার সাথে এরকম একটা আড্ডায় অংশগ্রহণ করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী আড্ডায়। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার আরও 2টো এপিসোড শুনতে দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।